দেখে নেব আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ বাছাই করা 15টি ব্রেকিং নিউজ। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে পারবে না ভারত, হুঁশিয়ারি বাংলাদেশের। ভারত বুঝতে পেরেছে তারা সামরিক দিক থেকে পিছিয়ে, তাই গোপন হামলা শুরু করেছে পাকিস্তানে, বিস্ফোরক দাবি পাক সেনাপ্রধানের। 1 টাকায় জমি দিচ্ছে মমতা ব্যানার্জি, প্রত্যেকটি জেলায় তৈরি হচ্ছে শপিং মল। পার্টির মিটিংয়ে চেয়ার দেওয়া হতো না দিলীপ ঘোষকে, বিস্ফোরক দাবি। চাকুরি প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল রিপোর্ট দিতে হবে মাত্র 30 দিনে, নির্দেশিকা নবান্নের। প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মার, বহিষ্কৃত তৃণমূল নেত্রী পেলেন অবশেষে জামিন। আধার কার্ড প্রধান পরিচয়পত্র নয়, জানালো আধার কর্তৃপক্ষ। দেশের প্রযুক্তিতে বিপ্লব, স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা চালু হলো ইলন মাস্কের ভারত জুড়ে। স্ত্রী সন্তানকে ফেলে প্রেমের টানে বাংলাদেশে মুর্শিদাবাদের যুবক, জুটল বেধড়ক মারধর, ছিনতাই। কল্যাণীর স্কুলে পথকুকুরকে পিটিয়ে খুন, গ্রেপ্তার প্রধান শিক্ষক সহ 2 স্কুলকর্মী। জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ খুনে 3 জনের ফাঁসির সাজা, 5 বছর পর মিলল সুবিচার। আবহাওয়া থাকবে কেমন, বিস্তারিত জানাবো। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনে ক্লিক করবেন। মতামত জানাবেন কমেন্ট বক্সে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর বাঁচাতে পারবে না ভারত, মুজিব কন্যা নাম না করে হুঁশিয়ারি ইউনূসের প্রেস সচিবের। শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে টানা পড়েন তুঙ্গে ভারত বাংলাদেশের মধ্যে। মুজিব কন্যাকে ফেরত চেয়ে দিল্লিতে বারংবার চিঠি দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এদিকে গত বছর বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শুনানি শেষ। চার্জ গঠনের দিনক্ষণ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 জুলাই তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এরই মাঝে মুজিব কন্যার নাম না করে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ নেই ভারতের। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে তড়িঘড়ি চলে আসে ভারতে। দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে বসেই একাধিকবার বার্তা দিতে দেখা গিয়েছে শেখ হাসিনাকে। এমনকি বলেছেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন তিনি, যা হয়েছে তার বিচার করবে আল্লাহ। ট্রাইব্যুনাল জানিয়েছে নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে শেখ হাসিনা আদালতে হাজিরা না দিলে তাকে ছাড়াই চার্জ গঠন শুনানি হবে। বুধবার এক বিবৃতিতে শফিকুল আলম বলেন, আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন বিবেক নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে। এই অবস্থান আর গ্রহণযোগ্য নয় বলে জানাচ্ছে এবার বাংলাদেশ। সম্প্রতি একটি অডিও প্রকাশ্যে এসেছে যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, যেখানেই ওদের দেখবে গুলি করে মারো। স্বাভাবিকভাবেই এমন অডিও ঘিরে বিতর্ক দানা বেঁধেছে তুঙ্গে। এই অডিও গত 18 জুলাইয়ের। সেই সময় গণভবন থেকে ফোনে কথা বলছিলেন শেখ হাসিনা এবং কয়েক ঘন্টা পরেই দাঙ্গাকারীদের বিরুদ্ধে সেনার মানে রাইফেল ব্যবহার করা হয়। বিবিসি পুলিশ নথি খতিয়ে দেখে এমনটাই দাবি করছে। রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 1400 মানুষকে হত্যা করা হয়েছিল গত জুলাই আগস্ট মাসে। এ প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যা বিশ্বমানের অডিও ফরেনসিক বিশেষজ্ঞরা যাচাই করেছেন তা প্রমাণ করে যে এটি তাৎক্ষণিক এবং দুর্ঘটনাবশত সহিংসা ছিল না, সেটি ছিল পূর্ব পরিকল্পিত অনুমোদিত হত্যাকাণ্ড। ভারত বুঝে গেছে তারা সামরিক দিক থেকে পিছিয়ে, তাই গোপন হামলা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের ভেতরে, জানিয়ে দিলেন পাক সেনাপ্রধান মুনির। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত সরকার। সেই পাল্টা আঘাতের রেশ এখনও না কাটতেই ভারতের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানালেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির। তার অভিযোগ, ভারতের তরফে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদতের মাত্রা বেড়েছে অনেকটাই। দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এবং বালোচ সশস্ত্র সংগঠনগুলিকে ব্যবহার করে ভারতের ছায়াযুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইসলামাবাদের জেনারেল হেডকোয়ার্টারে কোর কমান্ডারদের এক সম্মেলনে মুনির বলেন, পহেলগাম হামলার পর ভারত বুঝে গিয়েছে সামরিক দিক থেকে তারা পিছিয়ে। সেই হতাশা থেকে তারা এখন পাকিস্তানের বিরুদ্ধে গোপন হামলা আরও বাড়িয়ে দিয়েছে।
একই সঙ্গে তিনি দাবি করেন, অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে সশস্ত্র অভিযানে গিয়েছিল তাতে শেষমেশ ব্যর্থ হয়েছে ভারত। এই সুর আগেই শোনা গিয়েছিল পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর মুখেও। তিনিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নাম করে বলেছিলেন, ওই সন্ত্রাসে মদতের নেপথ্যে সবথেকে বড় কারিগর অজিত দোভাল। প্রসঙ্গত 22 এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ভারতের সাধারণ 26 জন নাগরিক। ঘটনার দায় পাকিস্তানের দিকে আঙুল তোলে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত বাতিল করে দেয় সিন্ধু জল চুক্তি। তার কয়েকদিন পরে 6 মে মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা। ওই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন। কিন্তু সাময়িক যুদ্ধবিরতি হলেও ভারত পাকিস্তান সম্পর্ক যে এখনও বরফে মোড়া তা স্পষ্ট। সীমান্তে বারবার গুলির লড়াই, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের মদতের অভিযোগ, এসব কিছু মিলিয়ে সম্পর্কের শীতলতা যেন নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। আধার প্রধান পরিচয়পত্র নয়, জানিয়ে দিল কর্তৃপক্ষ। প্রধান পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে না আধার কার্ডকে। বিতর্কের মাঝে সাব জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ। বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিতর্ক তুঙ্গে। সেখানে নাগরিকত্ব প্রমাণে ভোটার কার্ড, আধার কার্ড বাদ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই আবহে মুখ খুলল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার সিও ভুবনেশ কুমার জানিয়েছেন, নাগরিকত্ব প্রমাণে আধার কার্ডকে প্রধান পরিচয়পত্র হিসেবে ধরা হবে না। তিনি আরও জানিয়েছেন, জাল আধার কার্ডের রমরমা বাড়ছে, তাই ভুয়ো আধার বন্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন ইস্যু করা আধার কার্ডে রয়েছে কিউআর কোড। ওই কিউআর কোড থেকে তথ্য জানতে একটি স্ক্যানার অ্যাপও তৈরি করা হচ্ছে। আধার কার্ড ভুয়ো হলে স্ক্যানিংয়ের সময় ধরা পড়বে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ভুয়ো ছবি, নাম দিয়ে ফটোশপের মাধ্যমে জাল আধার কার্ড তৈরি করা হচ্ছে দেশ জুড়ে। এবার ওই স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে তার ধরা পড়বে। মাত্র 1 টাকায় মিলবে জমি। রাজ্যের প্রত্যেকটি জেলায় একটি করে শপিং মল তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। ঘোষণা মমতা ব্যানার্জির। বৃহস্পতিবার আলিপুরে চর্মকুটির শিল্পকেন্দ্র শিল্পান্বয়ের উদ্বোধন করে এই কথা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, রাজ্যের 23টি জেলার সদরে শপিং মল তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যই তার জন্য জমির ব্যবস্থা করবে। শুধু তাই নয়, সেই জমি 1 টাকায় দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি, 1 টাকায় দেব জমি। তবে যারা শপিং মল তৈরির জন্য জমি কিনবেন তাদের জন্য শর্ত বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যত বড়ই শপিং মল তৈরি করা হোক না কেন, 2টি তলা বা 2টি ফ্লোর রাজ্য সরকারের জন্য রাখতে হবে তাদেরকে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যাতে তাদের তৈরি জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারেন, সরকার তার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী বলেন, যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত, 2টো ফ্লোর আমরা চাই। বাকি জায়গায় আপনারা সিনেমা হল, কফি হাউস যা খুশি করুন। শপিং মল আপনার 6 তলা, 7 তলা, 8 তলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই, কিন্তু 2টো ফ্লোর আমার চাই, আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য। প্রসঙ্গত বৃহস্পতিবার আলিপুর শিল্পান্বয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শিল্পান্নতে শাড়ি এবং চামড়া জিনিসের দোকান থাকবে, সব মিলিয়ে থাকবে 46টি স্টল। মমতা ব্যানার্জি বলেন, চর্মশিল্পে বাংলা ভারতে 1 নম্বরে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও 1 নম্বরে বাংলা। রাজ্যে 660টি ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরি হয়েছে। বিস্ফোরক দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। পার্টির মিটিংয়ে আমাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না। দল ছাড়াতে চেষ্টা করেছিল বহু। সবটা বলে দিলেন এবার দিলীপ ঘোষ। যাওয়ার টিকিট কেটেছেন, কিন্তু ফেরার টিকিট কাটেননি দিলীপ ঘোষ। আগে সাংসদ ছিলেন, দিল্লি যাতায়াত ছিল প্রায়। বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি হিসেবেও কাজ করেছিলেন দীর্ঘদিন। ফলে বিজেপির সদর দপ্তর তার কাছে নতুন নয়। তবে গত 1 বছরে রাজ্যের সদর দপ্তরেও খুব একটা দেখা যায়নি দিলীপ ঘোষকে। সেই বিজেপি নেতাই এবার শটান চলে গেলেন দিল্লিতে। স্বাভাবিকভাবেই রাজনীতিকদের চর্চায় ফের একবার দিলীপ ঘোষের নাম। দিল্লিতে দাঁড়িয়ে এদিন দিলীপ ঘোষ মনে করালেন বিগত দিনগুলিতে তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে। সম্প্রতি 21 জুলাই সম্পর্কে একটি মন্তব্য করে জল্পনা বাড়িয়েছিল দিলীপ ঘোষ। তবে কি দল বদলাবেন দিলীপ, যোগ দেবেন তৃণমূলে, এ প্রশ্ন কেউ তুলেছিলেন। তবে এদিন দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, দীর্ঘ সময় তাকে দূরে সরিয়ে রাখার পরও তিনি দল ছেড়ে যাননি, ছাড়ার কথা ভাবেননি। তবে একথাও দিলীপ বললেন যে অনেকেই তাকে দল ছাড়ানোর চেষ্টা করেছিলেন দলের ভেতর থেকেই। লোকসভায় আসন বদল করা হয়েছিল দিলীপ ঘোষের চক্রান্ত করে। মেদিনীপুর থেকে বর্ধমানে লড়তে পাঠানো হয়েছিল তাকে, কিন্তু সেখানে জিততে পারেননি দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গ তুলতেই দিলীপ ঘোষ বলেন, দল বলেছিল তাই করেছিলাম, তাতে কি লাভ ক্ষতি হয়েছে দলের, তা দলের ভাবা উচিত।
সম্প্রতি শ্রমিক ভট্টাচার্যের রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সম্বর্ধনা অনুষ্ঠানেও ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এমন আরও অনেক ঘটনা রয়েছে। পার্টির মিটিংয়ে আমাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না, তাও আমি পার্টি ছেড়ে চলে যাইনি। অনেকে আমাকে পার্টি ছাড়ানোর বহু চেষ্টা করেছিল, আমি ছাড়বো বলিনি। যে পার্টিকে দাঁড় করিয়েছে সে পার্টি ছাড়বে কেন, প্রশ্ন তুলেছেন দিলীপবাবু। সরকারি চাকুরিতে যোগ দেওয়ার আগে চাকুরি প্রার্থীর পুলিশ যাচাইকরণ বাধ্যতামূলক প্রক্রিয়া। এবার চাকুরি প্রার্থীর নিয়োগের সুপারিশ আসার পর তার পুলিশ ভেরিফিকেশন সেরে ফেলতে হবে 30 দিনের মধ্যে। এই মর্মে রাজ্যের মুখ্য সচিবের তরফে নির্দেশিকা জারি করল নবান্ন। সংশ্লিষ্ট আধিকারিক ওই কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করলে সতর্ক করা হবে, তারপর না হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। নবান্নে খবর যাচ্ছিল, পুলিশ ভেরিফিকেশন মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় চাকুরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে। এ বিষয়টি জানতে পেরে তা রোধ করতে নির্দেশিকা জারি করল নবান্ন। ওই নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, চাকুরি প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন মেডিকেল রিপোর্টের প্রক্রিয়া 30 দিনের মধ্যে শেষ করতে হবে। প্রবীণ বাম নেতাকে রাস্তার মাঝে ফেলে বেধড়ক পিটিয়েছিলেন তৃণমূল নেত্রী। বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর, মেদিনীপুর কোর্টে আগাম জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী বেবি কোলে। খড়গপুরে বাম নেতাকে রীতিমতো প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় আগাম জামিন পেলেন তৃণমূলের বহিষ্কৃত নেত্রী বেবি কোলে। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে বেবির আগাম জামিনের আবেদনের শুনানি হয়। সেখানে বিচারক বেবির আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। প্রসঙ্গত, খড়গপুরের খড়িদা এলাকায় বাম নেতা অনিল বাবুকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী বেবির বিরুদ্ধে। নিজেকে বাজাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন অনিল। সেখান থেকে তাকে টেনে বার করে এনে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়। বৃদ্ধের গায়ে রং ঢেলে তাকে জুতো পেটা করেছেন ওই তৃণমূল নেত্রী। অনিল কোনো রকমে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন, তাকে আবার রাস্তায় ফেলে পেটাতে থাকে তৃণমূল নেত্রী। পরে স্থানীয়দের সাহায্য নিয়ে খড়গপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অনিলবাবু। ওই ঘটনার পরেই বেবিকে শোকজ করে তৃণমূল। পুলিশও বেবিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জিজ্ঞাসাবাদের পর বেবি ও প্রবীণ বাম নেতা অনিলের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন। দেশের প্রযুক্তি জগতে বড় বিপ্লব। ভারতে পরিষেবা চালুর সবুজ সংকেত পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। দেশের প্রযুক্তি জগতে এবার আসতে চলেছে বিপ্লব। ইলন মাস্কের স্টারলিংকে সবুজ সংকেত দিল ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। এর মাধ্যমে ভারতের স্যাটেলাইট পরিষেবা শুরুর চূড়ান্ত সম্মতি পেয়ে গেল তারা। উল্লেখ্য, বর্তমান সময়ে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন স্টারলিংকের অত্যাধুনিক স্যাটেলাইট যুক্ত ইন্টারনেট পরিষেবা। রিপোর্ট বলছে, এই মুহূর্তে মহাকাশে 6750টি স্যাটেলাইট রয়েছে ইলন মাস্কের সংস্থার। লো আর্থ অরবিট, ভূপৃষ্ঠ থেকে 160 থেকে 2000 কিমি উচ্চতার মধ্যে এই পরিষেবা প্রদান করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু এই পরিষেবা প্রদান করা হয়ে থাকে, ফলে যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সহজেই উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করা সহজ হবে এবার এই পরিষেবার মাধ্যমে। দুর্গম এলাকাতেও পৌঁছে যাবে স্টারলিংকের স্যাটেলাইট সমৃদ্ধ ইন্টারনেট পরিষেবা। স্ত্রী সন্তানকে ফেলে প্রেমের টানে বাংলাদেশে মুর্শিদাবাদের যুবক, জুটল বেধড়ক মার। স্ত্রী এবং নিজের সন্তানকে ফেলে ভালোবাসার টানে আইন মেনে বাংলাদেশে গিয়েছিলেন মুর্শিদাবাদের যুবক, কিন্তু ওপার বাংলার অশান্তির জেরে জুটল গণপিটুনি। গুপ্তচর সন্দেহে তাকে তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে। পরবর্তীতে কোনো ক্রমে বাংলাদেশ থেকে ফিরতে পারলেও আর বাড়ি ফিরলেন না যুবক। শটান হাজির হয়েছেন কেরলে কর্মসংস্থানের জন্যে। জানা গিয়েছে, ওই যুবকের নাম সোহেল আলী। মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা তিনি। কেরলের শ্রমিকের কাজ করতেন। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের রংপুরের মেয়ে সুমনার সঙ্গে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সোহেল জানিয়েছেন, সুমনার আবদারে পাসপোর্ট ভিসা নিয়েই বাংলাদেশ গিয়েছিলেন তিনি, কিন্তু ওপার বাংলায় পৌঁছে চরম হেনস্থা হতে হয় তাকে। বেধড়ক মারধর করেন সেখানকার বাসিন্দারা। সোহেলের অভিযোগ, কিছু বাংলাদেশি লোক তার কাছে থাকা 30,000 টাকা চাঁদা চেয়েছিল, সেটা দিতে না পারায় অমানবিকভাবে মারধর করেছে। সঙ্গে থাকা ভারতীয় 3,800 টাকা এবং 5,500 টাকার বাংলাদেশি টাকা ছিনিয়ে নিয়েছে। কল্যাণীর স্কুলে পথকুকুরকে পিটিয়ে খুনে গ্রেপ্তার এবার প্রধান শিক্ষক সহ 2। অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ পুলিশের। কল্যাণীর স্কুলে সারমেয়কে পিটিয়ে খুনে গ্রেপ্তার প্রধান শিক্ষক সহ 2 অভিযুক্ত কিছু নাবালক। ওই নাবালকরা কল্যাণীর নেতাজি বিদ্যা মন্দির ফর বয়েজ স্কুলের ছাত্র। তাদের সঙ্গে ছিলেন খোদ স্কুলের প্রধান শিক্ষক।
একযোগেই পথকুকুরের ওপর অত্যাচার চালায় সকলে। পরবর্তীতে সাফাই দিয়ে ক্ষমাও চান প্রধান শিক্ষক। বলেন, ওই ষাঁড় মেয়েটি দীর্ঘদিন ধরে স্কুলের আশেপাশে ঘুরে বেড়াতো, কিছুদিন ধরে আক্রমণাত্মক আচরণ করছিল। আমরা পুরসভা প্রশাসনকে জানিয়েছি, সহযোগিতা পাইনি। মঙ্গলবার একাধিক শিক্ষক ছাত্রকে কামড়ে দেয় ষাঁড় মেয়েটি, এরপর আমরা ওকে তাড়ানোর চেষ্টা করি। বিদ্যালয়ের পেছন দিকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু পাশের পাড়ার কিছু লোক ফের বিদ্যালয়ে পাঠিয়ে দেয় ওকে। স্কুলে ঢুকে ফের তাণ্ডব শুরু করে পথকুকুরটি। এবার বিদ্যালয়ের কিছু ছাত্ররা ষাঁড় মেয়েটিকে ফের মেরে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন পাশের পাড়ার কয়েকজন মারধর শুরু করে। পশু পাখি বা যে কোনো জীবকে বা প্রাণীকে এভাবে মারার পক্ষে আমরা নই, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। বুধবার রাতেই প্রধান শিক্ষক গৌর ভাওয়াল এবং স্কুলের করণিককে তারাপদ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নেব আমরা। শুরুতেই নজর রাখছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 24 ঘন্টা শনিবার নাগাদ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আজকে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই, তবে জেলাগুলির দুই একটি স্থান জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে সোমবার নাগাদ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এই তিন জেলার কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।